Dear students of Masters 1-year program at of the Department of English at World University of Bangladesh, welcome to my live class. Me, Faisal Ahmed, faculty member, Department of English, World University of Bangladesh. I'm supposed to take your 20th century modern fiction, the course code of which is ENG 1013. And tonight, this evening, I'm going to discuss the novella written by Joseph Conrad, and that is Heart of Darkness, Part 2. Part 1, we discussed, the introductory part. We finished in the previous week, and this week, now, we are going to discuss the 3 parts of the Heart of Darkness, the novella. Okay, summary. Okay, we discuss about the summary to realize the plot as it's a critical novella. Okay, that's why so many students fail to understand this, and some students successfully understand this novella or text. Okay, so that's why we should deeply study this text. Okay, so good evening to all of you. Okay, so let's begin. Now I'm going to share the slide that we're going to discuss tonight. Okay, just a second. Can you see the slide? তোমরা কি স্লাইডটা দেখতে পাচ্ছ? যে কোনো একজন বলো। জি না স্যার, ঘুরতেছে। আচ্ছা, আমি আবার শেয়ার করছি। Just a second. স্ক্রিনটা বারবার রিজিউম বোধহয় কোনো এখানে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। পজ হয়ে আছে কেন? তোমরা কি দেখতে পাচ্ছ আমি যে স্লাইডটা শেয়ার করছি? জি না স্যার। আচ্ছা আচ্ছা, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে রিজিউম শেয়ারে বারবার অপশন আসছে, কিন্তু আমি সেটা ক্লিক করছি, কিন্তু সেটা আমার কমান্ডটা নিচ্ছে না। কেন হচ্ছে? স্যার একটু ওয়েট করে দেখেন, হতে পারে একটু সময় লাগতে পারে। না, বাটনটা কমান্ডে নিচ্ছে না। যার কারণে আমি স্টপ শেয়ার দিয়ে আবার শেয়ার করছি, কিন্তু সেটাও কাজ হচ্ছে না।
Okay, let's try again to কাজ হচ্ছে না কেন জানি না। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। That's fine. So এই Heart of Darkness টা তিনটা পার্টে বিভক্ত, হ্যাঁ, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তোমরা টেক্সটটা ইন্ডিভিজুয়ালি বাসায় পড়ে নিবা, আর আমার সাথে লাইভ ক্লাসে আমি পার্ট 1 আজকে সামারিটা আলোচনা করব, যদি সময় থাকে পার্ট 2, হ্যাঁ, এই দুটো। সময় না থাকলে আমরা পার্ট 2, পার্ট 3 পরের উইকে আলোচনা করব, মানে সিনপসিসটা বা সামারিটা। এর পরবর্তী ক্লাসে আমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে চলে যাব, মেজর থিম, সিম্বলস, এই বিষয়গুলো, ডিপ অ্যানালাইসিসে চলে যাব, কম্পারেটিভ লিটারেচারে যাব। ওকে, সো হার্ট অফ ডার্কনেসটা আমরা প্রথমেই ধরেছি এবং এটা নিয়ে একটু লম্বা আলোচনা করব, কারণ এটা একটু ক্রিটিক্যাল নভেলা। ওকে, দ্যাটস ফাইন। সো আশা করি তোমাদের এটা ভালো লাগবে যখন তোমরা এটা পুরোপুরি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। আর ইতিমধ্যে অনেকে এটা পড়েছো লার্নিং এ, এবং অন্যান্য রিসোর্সে আমি ম্যাটেরিয়াল গুলো যেহেতু দিয়েছি, সেগুলো যারা ভালো করে দেখেছো, পড়েছো, তারা অনেকটা এটা রিয়েলাইজ করতে পেরেছো। তো সেগুলো আমি তোমাদের থেকে শুনবো আস্তে আস্তে। ওকে, সো লেটস বিগিন। পার্ট 1, সিনপসিস। এটা আসলে এই উপন্যাস, ছোট উপন্যাস আর কি, নোভেলা, জোসেফ কনরাডের, একবারে মডার্ন এর শুরুর দিকে। এটা অতীত ঘটনাগুলো বর্ণনা করার দ্বারাই এই উপন্যাসটা আসলে শুরু হয়। তার মানে পরবর্তী যে ঘটনাগুলো সবই হচ্ছে আগেই ঘটে যায়। এবং উপন্যাসটার মেজর থিম হচ্ছে ইম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম, এটাকে কেন্দ্র করে, এবং ইউরোপিয়ান যে কলোনিয়ালিস্ট, তাদের যে মোরাল ডিগ্রেডেশন এবং তারা কিভাবে আফ্রিকান কঙ্গিজ পিপলদেরকে ট্রিট করেছে, সেই বিষয়গুলোই মূলত এখানে এসেছে। ওকে, সো তোমরা আমার সাথে আসো তো সবাই, না? Yes, sir. বাকিরা কোথায়? আচ্ছা আচ্ছা, ওকে, দ্যাটস ফাইন। সো স্যার, আমার যে একটা কথা ছিল স্যার, যে আমাদের এই হার্ট অফ ডার্কনেস যে ক্যারেক্টার, দেখো এই ক্যারেক্টার গুলো আলোচনা করলে খুব ইজি হতো। ও আচ্ছা, ক্যারেক্টার গুলো না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা ক্যারেক্টার গুলো, এখানে আরেকজন ক্যারেক্টারস ইন হার্ট অফ ডার্কনেস, হ্যাঁ, ক্যারেক্টার গুলো আমরা দেখে নিই। আমরা এটা গত উইকে ফাতেমা ছিল না বোধহয়, না? ছিলে লাইভ ক্লাসে? না স্যার। আচ্ছা, এই জন্যই গত ক্লাসে আমরা যারা ছিলেন না, তারা আসলে এই বিষয়গুলো মিস করেছে, বা আমি লাইভ ক্লাসের রেকর্ডিং গুলো তো ই লার্নিং এ আমি আপলোড দিই, ওখান থেকে বোধহয় তোমরা দেখো না। তো ক্যারেক্টার গুলো আমি লাইভ ক্লাসেও দিয়েছি, তারপরে এমনিতেও কোর্স ম্যাটেরিয়ালও দিয়েছি, হ্যাঁ, ভিডিও লেকচার রেকর্ডিং করে সেখানেও দিয়েছি। তো এখানে আরেকবার দেখে নাও, গত ক্লাসে আমরা এটা আলোচনা করেছি, এটা বাড়তে একটা সময় লাগবে। যাই হোক, আরেকবার আমরা রিভিউ করে নিই ক্যারেক্টারস গুলো, যেহেতু বলেছো তুমি। হার্ট অফ ডার্কনেস এ প্রধান চরিত্র হচ্ছে মার্লো আর কুটস, এই দুজন। মার্লো হচ্ছে ন্যারেটর বা ঘটনা বর্ণনাকারী বা প্রত্যক্ষদর্শী, আর মিস্টার কুটসি হচ্ছে এখানকার, আমরা যদিও ক্রিটিকরা মার্লোকে প্রোটাগনিস্ট বলে, কিন্তু কোন কোন ক্রিটিক্স এর দৃষ্টিকোণ থেকে কুটস হচ্ছে এখানে প্রোটাগনিস্ট।
যেহেতু তাকে ঘিরেই পুরো উপন্যাসটা হয়েছে। মার্লো হচ্ছে প্রত্যক্ষদর্শী এবং মিস্টার কুটস হচ্ছে বেলজিয়ান কলোনিজদের কোম্পানি কঙ্গো এলাকাতে তারা স্থাপন করেছে এবং সেখানে আইভরি কালেক্ট করে ইউরোপে তারা বাণিজ্যিকভাবে এটা সাপ্লাই দিচ্ছে। সেই কোম্পানির ম্যানেজার হচ্ছে মিস্টার কুটস বা প্রধান, যে কিনা ওখানে রাজত্ব করছে কঙ্গো এলাকাতে। এই কুটসের আচার আচরণ, ধরন, অ্যাটিটিউড, কঙ্গিজ আফ্রিকান নিগ্রোদের প্রতি তার আচার আচরণ, ওকে, এগুলোকে ঘিরেই এই উপন্যাসটা। সো মিস্টার কুটসকে আমাদের অবশ্যই মাথা রাখতে হবে। আর বাকি চরিত্রগুলো হচ্ছে মাইনর ক্যারেক্টার, ওকে, ওই চরিত্রগুলো খুব একটা মেজর না, ওগুলো ঘটনা প্রসঙ্গে চলে আসে। যেমন এখানে জেনারেল ম্যানেজার আছে, তারপরে ব্রিক মেকার আছে, তারপরে চিফ অ্যাকাউন্ট্যান্ট আছে, পিলগ্রিমস আছে। পিলগ্রিমের তীর্থযাত্রী, তবে এখানে এরা মূলত ইউরোপিয়ান পিলগ্রিমেজ, এরা আসলে ধর্মীয় কারণে আসছে, কিন্তু তারা আসলে সেন্ট্রাল স্টেশনের গ্রিডি এজেন্টস, ইউরোপিয়ান কিছু গ্রিডি পিপল যারা আসলে ধর্মের কথা বলে আসে, কিন্তু তারা আসলে তারাও বাণিজ্য করে। They carry long wooden staves with them everywhere, এবং তারা সব জায়গায় তাদের সঙ্গে কাঠের কিছু স্টেজ বহন করে, রিমাইন্ডিং মার্লো অফ ট্রেডিশনাল রিলিজিয়াস ট্রাভেলার্স। এবং মার্লোকে যারা আগেরকার সময়ের ধর্মীয় ভ্রমণকারী তীর্থযাত্রী তাদের কথা মনে করিয়ে দেয়। মার্লোর কথা তো বললামই, মার্লো হচ্ছে এখানকার ন্যারেটর, মানে ঘটনাকে বর্ণনা করি এবং প্রত্যক্ষদর্শী, উইটনেস। সে মূলত মিস্টার কুটসকে ইউরোপে ফিরিয়ে আনার জন্যই যায়, কিন্তু তাকে ফিরিয়ে আনে ঠিকই, ইউরোপে ফিরে আসার আগেই যাত্রাপথে নদীর মাঝখানেই নৌকাতেই তার মৃত্যু হয়, ওকে। সো সেটা কেন হয়, কিভাবে হয়, সেটা আমরা আস্তে আস্তে টেক্সট পড়লে জানবো, সামারি পড়ে কিছুটা ধারণা আমরা পাবো। তবে সবাইকে আমি অবশ্যই বলবো যে টেক্সটটা, ইউ মাস্ট রিড দ্য টেক্সট এট হোম, ওকে, ইন্ডিভিজুয়ালি, অল অফ ইউ। জেনারেল ম্যানেজার হচ্ছে দ্য চিফ এজেন্ট অফ দ্য কোম্পানি অফ বেলজিয়ান কলোনাইজার্স, উনি হচ্ছেন বেলজিয়ান কলোনাইজারদের প্রধান এজেন্ট আফ্রিকান টেরিটরিতে। হ্যালো হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি একটু ওই যে অনলাইনে ক্লাস নিতেছি, তো আমি পরে কথা বলছি আপনার সাথে, হ্যাঁ। ওকে, সো এরপর আমরা দেখি ব্রিক মেকার। হ্যাঁ, ব্রিক মেকার হচ্ছে যাকে মারলো, যার সাথে মারলো সাক্ষাৎ হয় সেন্ট্রাল স্টেশনে আফ্রিকান কঙ্গো নগরীতে। is a favorite of the ম্যানেজারের প্রিয় পাত্র, and seems to be a kind of corporate spy, সে একটা কর্পোরেট স্পাই বা গোয়েন্দা হিসেবে কাজ করে ব্রিক মেকার। হ্যাঁ, এরপর আছে হচ্ছে চিফ অ্যাকাউন্টেন্ট, প্রধান হিসাব রক্ষক কোম্পানির বেলজিয়ান কলোনিস্টদের। এরপর পিলগ্রিমস এর কথা তো বললামই। অন্যান্য ক্যারেক্টার, cannibals, natives hired as the crew of the steamer, is surprisingly reasonable and well-tempered bunch. এখানে এরা হচ্ছে স্বজাতীয় কিছু আফ্রিকান, এবং এদেরকে মানুষ খেকো বলা হয়। মানুষের মৃত মানুষেরা খায় বা মানুষের মাংস খেয়ে এরা জীবন ধারণ করে, এই জন্য এদেরকে ক্যানিবালস বলা হয়। সো এখানে এই উপন্যাসে জোসেফ কর্নার এদেরকে ক্যানিবালস বলেছে, তবে এদেরকে হায়ার করেছে স্টিমারের নাবিক হিসেবে, এবং এদেরকে
কনরাড দেখিয়েছে যে এরা ভালো টেম্পারের, মানে কোনো উগ্র না অথবা কোনো ভায়োলেন্ট না, আক্রমণ অ্যাগ্রেসিভ না। হ্যাঁ, যদিও তারা মানুষকে, কিন্তু তারা অন্যায়মূলক ভাবে কোনো মানুষকে হত্যা করে না, এই ধরনের আর কি। বা কারো উপরে এমনিতে ঝাঁপিয়ে পড়ে না, স্বাভাবিক আচার আচরণ তাদের। এরপর একটা ক্যারেক্টার হচ্ছে রাশিয়ান ট্রেডার, একজন রাশিয়ান ব্যবসায়ী তাদের সঙ্গে যোগদান করেছেন বেলজিয়ান ব্যবসায়ীদের সাথে। এরপর হচ্ছে হেলসম্যান, সিম্বল অফ এ লাইফলেস ম্যান, মানে জীবনহীন একজন মানুষ, মানে মৃতের মতো আর কি, এরকম, অর্থাৎ জীবিত থেকেও মৃত, এই ধরনের একটা সিম্বল। A young man from the coast trained by Marlowe's predecessor to pilot the steamer. অর্থাৎ স্টিমারে পাইলট হিসেবে মার্লোর যে উত্তরসূরি, তাদের দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত, ওকে, কোস্ট এলাকার বা উপকূলবর্তী এলাকার একজন লোক, যিনি কিনা ওই স্টিমারের পাইলট হিসেবে বা নাবিক, প্রধান নাবিক হিসেবে কাজ করছেন। হ্যাঁ, হেলসম্যান। তো এই লোকটা শুধু ওই নৌকাই চালায়, নৌকার নাবিক হিসেবে কাজ করে, আর তার আর কোনো কথাবার্তা নাই, কিছুই নেই, এই জন্য তাকে লাইফলেস ম্যানের সিম্বল বলা হয়েছে। এরপর আছে কুর্স আফ্রিকান মিস্ট্রেস। কুর্সের আফ্রিকান মিস্ট্রেস বলতে তাকে উনি স্ত্রী হিসেবে ব্যবহার করছেন আর কি, ব্ল্যাক একজন নারী, কঙ্গো এলাকার। এরপর কুর্স ইন্টেন্ডেড। ইন্টেন্ডেড বলতে কুর্সের ইউরোপিয়ান ফিয়ন্সিকে এখানে বোঝানো হয়েছে, ওকে, যে কিনা তার জন্য সারা লাইফ অপেক্ষা করেছে। এই নারী, ইউরোপিয়ান নারী, যাকে ফেলে এসে কুর্স তার কোম্পানির কাজে বেলজিয়াম থেকে এসেছে কঙ্গোতে, কিন্তু কঙ্গোতে সে আফ্রিকান মিস্ট্রেসকে নিয়ে তার ঘর সংসার এবং জীবনযাপন চালিয়ে যাচ্ছে। অপরদিকে তার সাথে যার এঙ্গেজমেন্ট হয়েছে, ফিয়ন্সি, যার সাথে কিনা মার্লো সাক্ষাৎ হয়েছে, তো সেই ফিয়ন্সি তার অপেক্ষায় আছে যে কুর্স একসময় বেলজিয়ামে ফিরে আসবে এবং তাকে বিয়ে করবে, এই আসে। হ্যাঁ, এরপর আছে আন্ট। মার্লোর আন্ট আর কি, মার্লোর কাকি বা খালা হবে, ডটিং রিলেটিভ বা দুঃসম্পর্কের আত্মীয়, হু সিকিউরস হিম এ পজিশন উইথ দ্য কোম্পানি। বেলজিয়ান এই কোম্পানিতে একটা চাকরি তাকে দেয়। তখনকার সময় বেশিরভাগ মানুষ এই ধরনের কলোনিয়ালিস্টদের জাহাজে চাকরি করতো, এবং চাকরি পারপাসে তারা জাহাজে বেশিরভাগ সময় থাকতো, এবং বিভিন্ন অঞ্চলে, তারা আফ্রিকান অঞ্চলে তাদের এই কাজের জন্য অনেক বছরের পর বছর থাকতে হতো। এবং তাদের জীবন জীবিকার মাধ্যম এটাই ছিল। দ্য ম্যান অ্যাবোর্ড দ্য নেলি। নেলি হচ্ছে তারা যেই জাহাজে করে যাচ্ছে আর কি, সেই জাহাজে উপরে যারা আছে নাবিক এবং অন্যান্য যাত্রী, ওকে, সেই জাহাজের নামটা হচ্ছে নেলি। নেলির উপরে অন্যান্য যারা প্যাসেঞ্জার, জাহাজের যাত্রী, মার্লোর বন্ধুরা আছে জাহাজে, ওকে, এরা হচ্ছে মার্লোর বন্ধু বান্ধব। এরপর ফ্রেসলেভেন হচ্ছে মার্লোর প্রিডেসেসর, মার্লোর একজন উত্তরসূরি বা পূর্বপুরুষদের একজন, অ্যাজ ক্যাপ্টেন অফ দ্য স্টিমার, মানে বয়স্ক একজন লোক আর কি, যিনি কিনা স্টিমারের ক্যাপ্টেন। এবং ফ্রেসলেভেন বাই অল অ্যাকাউন্টস এ গুড টেম্পার, সব দিক থেকে সে ভালো মেজাজের মানুষ, নন ভায়োলেন্ট ম্যান, কিন্তু তিনি একটা কলহ বিবাদে নিহত হন, এবং সেই বিবাদটা ছিল কিছু মুরগি নিয়ে। ওকে, এখানে একটু ক্রিটিসাইজ করা হয়েছে, স্যাটায়ার করা হয়েছে। হ্যাঁ, অ্যাপারেন্টলি আফটার স্ট্রাইকিং এ ভিলেজ চিফ, গ্রামের একজন প্রধানকে আঘাত করার পরে, এবং আঘাতটা করেছেন মূলত কিছু মুরগি নিয়ে, তাদের একটা বাকবিতণ্ডা বা ঝগড়াঝাটি হয়েছিল সেটার উপরে, এবং তারপরে তাকে হত্যা করা হয়, গ্রামের লোকের হত্যা করে বা ওই ভিলেজ চিফের লোকজন। তো ছোটখাটো বিষয় নিয়ে অনেক সময় মানুষের যে হত্যাকাণ্ড হয়, ওই বিষয়টাই দেখানো হয়েছে এখানে এই চরিত্রের মাধ্যমে আর কি। এবার আমরা সিনপসিসে আসি। ওকে, সবাই ক্লিয়ার হয়েছেন তো না আর্ট অফ ডার্কনেস এর ক্যারেক্টার গুলো সম্পর্কে? জি স্যার। দ্যাটস ফাইন। আবার আমরা একবার দেখে নেই। মার্লো কুর্স, জেনারেল ম্যানেজার, ব্রিক মেকার, চিফ অ্যাকাউন্টেন্ট, পিলগ্রিমস,
Cannibals, Russian trader, helmsman, course African mistress, course internet fiancé, তারপরে Marlowe's aunt, তারপর হচ্ছে the man aboard the Nelly অথবা মার্লোর বন্ধু বান্ধব, এরপর হচ্ছে ফ্রেশ লেভেন, যে কিনা মার্লোর বয়োজ্যেষ্ঠ আরেকজন লোক, পুরুষদের একজন মারা যায় আর কি, নিহত হয়। ওকে, সো এই হচ্ছে প্রথম অংশের সামারি। এই উপন্যাসের 3টা ভাগে বিভক্ত, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। হ্যাঁ, যখন আপনি টেক্সটে পড়বেন তখন এটা দেখতে পাবেন 3টা ভাগে বিভক্ত, divided into 3 parts, part 1, part 2 and part 3. ওকে, সো পার্ট 1 এ প্রথমে স্টোরিটা বর্ণনা শুরু হয়, পার্ট 2 তে কোর্সের বর্ণনা কঙ্গোতে, এবং পার্ট 3 তে ফিরে আসার বিষয়গুলো বর্ণনা। ওকে, এই হচ্ছে আর্ট অফ ডার্কনেস। এখানে উপন্যাসের যে নামকরণ, আর্ট অফ ডার্কনেস মানে অন্ধকারের একেবারে গভীরে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি ডিসকানেক্টেড হয়ে যাই তাহলে আমরা আবার সেম লিংক ইউজ করে রিকানেক্ট হবো, ঠিক আছে, যেহেতু জুমে টাইম লিমিটটা পাবো। সো এট সানডাউন মানে সূর্যাস্তের সময়, যখন সূর্য ডুবে আর কি, a pleasure ship called the Nelly মানে বিকেল বেলা, a pleasure ship called the Nelly একটা আনন্দ জাহাজ, যেখানে আনন্দ ভ্রমণ করা হয়, মানে টুরিস্টরা ভ্রমণ করে, এই ধরনের একটা শিপ যেটা নাম হচ্ছে নেলি, লাইস অ্যাঙ্কর্ড এট দ্য মাউথ অফ দ্য থেমস, লন্ডনের থেমস নদীতে লন্ডন সহ অন্যান্য শহরেও যায়। হ্যাঁ, তো বেশিরভাগ ইউরোপিয়ান যারা কলোনিয়ালিস্ট তারা লন্ডন হয়ে, থেমস রিভার হয়ে অন্যান্য আফ্রিকান এলাকা আসতো। তখনকার সময় তো বিমান ছিল না, জাহাজে করে আসতো, নদী পথে এবং সমুদ্র পথে তারা আসতো। সো থেমস নদীটা আর কি তখনকার সময় বিখ্যাত একটা নদী, এটা অনেক ইউরোপে অনেক দেশ দিয়ে গেছে, বিশেষ করে লন্ডনে আর কি। সো এখানে অ্যাঙ্কর করা একটা জাহাজ, যে জাহাজটা মূলত একটা প্লেজার শিপ বা ট্যুরিস্টদের একটা জাহাজ, যেখানে অ্যাঙ্কর করা আছে, ওয়েটিং ফর দ্য টাইড টু গো আউট। হ্যাঁ, যখন জোয়ার আসবে তখন জাহাজটা নোঙর থেকে চালিত করা হবে। 5 men relax on the deck of the ship, জাহাজের ডেকে 5 জন মানুষ রিল্যাক্সে বসে আছেন। the director of কোম্পানির ডিরেক্টর, who is also the captain and host, যে কিনা ক্যাপ্টেন এবং হোস্ট। ওকে, কোম্পানির আর কি হোস্ট বা কোম্পানির হয়ে কাজ করেন। এরপরে আছেন লয়ার বা আইনজীবী, কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট। তারপরে মার্লো আছেন, মার্লো এই কোম্পানিতে চাকরি নিয়েছেন একটা পজিশন। সবাই কোম্পানির লোক, মানে বেলজিয়ান কলোনিজদের যে কোম্পানি, সেই কোম্পানির লোক যারা কঙ্গো, আফ্রিকার কঙ্গোতে তাদের কোম্পানির বাণিজ্যিক কাজের জন্য যাচ্ছে। ওকে, তো তারা অনেক বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় যায়, তো এখন অনেকটা অবসরে আছে তারা। হ্যাঁ, কাজ থেকে অবসরে, অবসর সময়টা দিয়েই কিন্তু উপন্যাসের শুরুটা। সো এন্ড দ্য আননেমড ন্যারেটর, এবং আরেকজন বর্ণনাকারী আছে যার নাম এখানে জোসেফ কনরাড উল্লেখ করেন নাই, এজন্য এখানে লিখেছে আননেমড ন্যারেটর। দ্য স্টোরি বিগিনস উইথ এ পাস্ট ন্যারেশন, অতীতের বর্ণনা দিয়েই এই উপন্যাসের কাহিনী শুরু হয়। This train of thought reminds Marlowe of his sole experience as a freshwater sailor, when as a young man he captained a steamship going up the Congo River. So এই যে চিন্তার যে একটা ট্রেন বা ধারা, এটা মার্লোকে মনে করি যে সেই সোল এক্সপিরিয়েন্স, তার যে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল ফ্রেশ ওয়াটার সেলার হিসেবে, অর্থাৎ মিঠা পানির নাবিক হিসেবে। মিঠা পানি বলতে নদীতে আর কি। হ্যাঁ, এখন তো তারা নদীতে নদী হলে মিঠা পানি বলে, আর সমুদ্র হলে নোনা পানি। ওকে, সো ফ্রেশ ওয়াটার সেলারের জন্য বলা হয়েছে, নদী পথে যারা যাত্রাকারী নাবিক তাদেরকে ফ্রেশ ওয়াটার সেলার বলা হয়। মার্লোস এরকম একজন। সো তাকে অনেক বিষয় মনে করিয়ে দিল। কি বিষয়? ওই যে কঙ্গোতে সে ভ্রমণ করেছিল, সেখানে কুর্সের সাথে ব্ল্যাক পিপলদের যে ইন্টারাকশন, বাণিজ্য করতে গিয়ে কি ধরনের বিটার এক্সপিরিয়েন্স হয়েছিল, সেই বিষয়গুলো। হ্যাঁ, এবং সেই বিষয়গুলো আমরা রিডার হিসেবে আমাদের সাথেও সে শেয়ার করবে।
সো মার্লো হচ্ছে স্পোক্স পারসন বা ন্যারেটর, এবং তাকে ন্যারেটর হিসেবে এখানে এই চরিত্রায়ন করেছে জোসেফ কনরাড, মানে এই উপন্যাসের রাইটার। ওকে, so when as a young man he captained a steamship going up the Congo River, যখন সে যুবক ছিল তখন সে একটা স্টিমশিপে বা ধোয়া এই যে তোমার বাষ্পচালিত ইঞ্জিনের জাহাজে নেতৃত্ব দিয়েছিল, নাবিকদের নেতৃত্ব দিয়েছিল, এবং সেটা কঙ্গো নদীতে যাত্রা করেছিল। ওকে, সেই কথা তার মনে পড়ে গেল, তো সেটাই এখন সে শেয়ার করবে। ওকে, আমরা দেখি কি শেয়ার করছে সে। He recounts that he first got the idea. সে বর্ণনা করছে যে সেই ধারণাটা প্রথম পেয়েছিল যখন আফটার রিটার্নিং ফ্রম এ 6-year voyage থ্রু এশিয়া, মানে পুরো এশিয়ার মধ্যে দিয়ে সে ভ্রমণ করেছিল, এবং সেই 6 বছর ভ্রমণ করার পর সে ফিরে আসার পরে এই আইডিয়াটা তার মধ্যে এসেছিল, এবং সেই আইডিয়াটা সে বর্ণনা করছে। He came across a map of Africa in a London shop window. অর্থাৎ 6 বছর সে এশিয়ার বিভিন্ন অঞ্চলে সমুদ্র এবং নদীপথে যাত্রা করেছে, বেশিরভাগ ক্ষেত্রে নদীপথে যাত্রা করেছে। তো লন্ডনে ফিরে পরে তখন সে একটা দোকানের জানালায় সে একটা আফ্রিকার ম্যাপ দেখলো। ওকে, যেটা তার কাছে মনে হলো যেন খুব একটা বেশি এক্সপ্লোর করে নেই অনেকে, which reinvigorated his childhood fantasies about the black spaces on the map. তখনকার সময় আফ্রিকার অনেক অঞ্চল ইউরোপিয়ানরা জানতো না, চিনতো না, যার কারণে ম্যাপে তারা ওই অংশটুকু ব্ল্যাঙ্ক রেখেছিল। হ্যাঁ, সো বা শিশুকালে তখন সে এটা ম্যাপে দেখেছে যে ব্ল্যাঙ্ক স্পেস, তো যার কারণে এই ব্ল্যাঙ্ক স্পেসটা এখন যখন আফ্রিকা অনেক নাবিকেরা, অনেক ইউরোপিয়ান কলোনিয়ালিস্টরা এই জায়গাগুলো এক্সপ্লোর করার পর এখানে ম্যাপে নামকরণ করেছে, যার কারণে এখন এটা আফ্রিকার ম্যাপ। সো এই জায়গাটার ব্যাপারে তার একটা ফ্যাসিনেশন কাজ করলো, অ্যাট্রাকশন, সে ওখানে ভয়েস করবে, মানে নৌপথে জাহাজে যাত্রা করবে। যেমন আমাদের অনেক সময় অনেক এই ধরনের আকাঙ্ক্ষা জাগে যে ইউরোপে যাই, ফ্রান্সে যাই, হ্যাঁ দেখি জায়গাটা কেমন, বা আমেরিকায় ঘুরে আসার একটা ইচ্ছা, তাই না? সবার মনেই তো হয়, তাই না? এখন হয়তো আমরা বিমানে যাব, তখনকার সময় মানুষ জাহাজে যেত, এই আর কি। Okay, so Marlowe recounts how he obtained a job with the Belgian company that trades on the Congo River. The Congo was then a Belgian territory through the influence of an aunt who had friends in the company's administration. Marlowe যে খালা বা কাকি, তার মাধ্যমে মার্লো এই বেলজিয়ান কোম্পানিতে চাকরি পেয়েছিল। ওকে, এই খালা বা আন্টের বন্ধু বান্ধব ছিল কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশনে, যার কারণে এটা চাকরি থেকে ধরে দিত। মানে তখনকার সময় লবিং এ চাকরি হতো। এটা আসলে আমাদেরকে ওই বিষয়টাই মনে করিয়ে দেয়। হ্যাঁ, ওকে, তখনকার সময় কিন্তু লবিং এই জব হতো, বিষয়টা অনেকটা ওরকম। সো এরপর আমরা দেখি, the company was eager to send Marlowe to Africa because one of the company's steamer captains had recently been killed in a scuffle with the natives. স্বজাতীয়দের সাথে একটা ঝামেলায় বাগবিতণ্ডা করে একজন ক্যাপ্টেন মারা গেছে, নিহত হয়েছে, এই জন্য ক্যাপ্টেন হিসেবে মার্লোকে কোম্পানি পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে আফ্রিকাতে। হ্যাঁ, সো এই হচ্ছে প্রথম অংশের সিনপসিস, মোটামুটি এখানে অ্যানালাইসিসের অংশ। Marlowe's story of a voyage of the Congo River that he took as a young man is the main narrative of Heart of Darkness. কঙ্গো রিভারে মার্লোর যে যাত্রার গল্পটা, সেটাই মূলত হার্ট অফ ডার্কনেস এর মূল বর্ণনার অংশ। হ্যাঁ, ইয়াং ম্যান হিসেবে তার যাত্রার অংশ। Marlowe's narrative is framed by another narrative in which one of the 4 listeners to Marlowe's story explains the circumstances in which Marlowe tells it. So Marlowe
ঘটনা বা বর্ণনাটা অন্য আরেকজন বর্ণনাকারীর দ্বারা সজ্জিত হয়, যেখানে চারজন লিসেনারের একজন মার্লোর গল্পটাকে এক্সপ্লেন করে তার বিভিন্ন পরিস্থিতিতে। But the narrator and his fellow travelers, বর্ণনাকারী এবং তার সহযাত্রীদের জন্য the themes consists of images of famous British explorers, অর্থাৎ এরা ব্রিটিশ এক্সপ্লোরারদের নিয়ে আলাপ আলোচনা করে। অর্থাৎ তখনকার সময় ব্রিটিশ এক্সপ্লোরাররা সবচেয়ে বেশি বিখ্যাত ছিল এবং ব্রিটিশরাই সবচেয়ে বেশি সাকসেসফুলি কলোনিয়ালিজম বা ইম্পেরিয়ালিজম করতে সক্ষম হয়েছিল। আর বাকিরা তাদেরকেই ফলো করে, বেলজিয়ান বা ডাচরা বা পর্তুগিজরা, হ্যাঁ, ওকে, বা ফ্রান্সরা, এরা মূলত ব্রিটিশদেরই ফলো করে, মানে প্রতিযোগিতা করে ইউরোপিয়ান কলোনিয়ালিস্ট।